অনেকের সাথে আমার কিন্তু গুড রিলেশন, আপনার সাথে গুড রিলেশন না হওয়ার কোনো কিছুই কারণ নেই। চট্টগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব নির্বাহী প্রকৌশলীর, কমিশন দিলেই মেলে কাজ। রোগী না থাকার অজুহাতে নতুন কোভিড হাসপাতাল চালু না করার সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের, বন্ধ হতে পারে বিশেষায়িত সেবাও, শয্যা না থাকায় এখনো হাহাকার। 4 মাসের মধ্যে একটা টাকাও আর দেয়নি। সরকার থেকে এত সাহায্য ছিল, এত আসছে, এরকম কিছু আমরা পাইনি। করোনায় কর্মহীন বেশিরভাগ অস্থায়ী গৃহকর্মী, নেই সরকারি সহায়তা, টিকতে না পেরে শহর ছাড়ছেন অনেকে। বাজারে সাধারণ ঠান্ডা জ্বরের ওষুধ সংকট, সরবরাহ ঘাটতির অভিযোগ ফার্মেসি মালিকদের, সংকট নেই দাবি ঔষধ শিল্প সমিতির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। কমিশন দিলেই মেলে কাজ, আর এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে একজন নির্বাহী প্রকৌশলী সহ বেশ কয়েকজন। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব দেন অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। সকালে অফিস টাইমে আমি এমনি করে 12% টাকা আমার এনশিওর কইরা তারপর তুমি শিডিউল করবে। ঢাকা হেড অফিসে শুধু আমাকে ডিপার্টমেন্ট না, ওভারঅল সব ডিপার্টমেন্টের কথা। নতুন কাজ সর্বোচ্চ 8% নগদ টাকা দিয়ে নিচ্ছে না। টেন্ডার নোটিশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখা 10টি কাজের মধ্যে 3 নম্বর কাজটি বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের একটি গ্যারেজ। এই নির্মাণ কাজ পাইয়ে দিতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 12% কমিশন চান রাঙ্গামাটির সহকারী প্রকৌশলী মেহেদী হাসান। ঠিকাদারের অভিযোগ, এই সিন্ডিকেটের সাথে জড়িত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখার একজন নির্বাহী প্রকৌশলী। 9 লক্ষ টাকা তিনটা কমিটি গুণাগারে গেছে, লস খেয়েছে 10%। এক্সেল ফারুক সবই ডিপার্টমেন্টার শেষ করে দিচ্ছে। চট্টগ্রাম নগরী সিনেমা প্যালেসে স্বাস্থ্য অধিদপ্তরের নির্মাণ শাখার 6তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে 6 কোটি টাকার বেশি, কিন্তু নতুন আরেকটি টেন্ডার করে ভবনের সামনে সামান্য এ বাগানের সৌন্দর্য বর্ধনে 2 কোটি 24 লাখ টাকা খরচ দেখিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আমিও বুঝতেছি না ব্যাপারটা। আমরা এত বড় একটা বিল্ডিং 6 কোটি 40 লাখ দিয়ে করতে 60 লাখ দিয়ে করতে পারলাম, ওরা 2 কোটি 24 লাখ দিয়ে কি কাজ করলো, এটা আমাদেরও বোধগম্য নয়। অনিয়মের বিষয়ে কথা বলতে অফিসে গেলে পাওয়া যায়নি নির্বাহী প্রকৌশলী ফারুককে। অবশ্য পরে ফোন করে বিষয়টি সমঝোতা করার অনৈতিক প্রস্তাব দেন তিনি। সাক্ষাৎকারের বিষয়ে আমি কিছু জানি না। সাক্ষাৎকারের বিষয়ে না বলে আস্থা রেখে কথা বলছে, আপনি আমার উপর আস্থা রেখেন। অনেকের সাথে আমার কিন্তু গুড রিলেশন, আপনার সাথে গুড রিলেশন না হওয়ার কোনো কিছুই কারণ নেই। নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদের বিরুদ্ধে দুদকেও বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এটা তো যে আমাদের যাচাই বাছাই কমিটির মিটিং হবে, এরপরে আর কি দেখতে পারবো যে আসছে কিনা। নির্মাণ কাজের কোনো তদারকি না থাকায় এই বিভাগ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে মনে করে সচেতন নাগরিক কমিটি। পূর্বেই ঠিকাদারকে জানিয়ে দিয়েছে, কাজ পেতে চাইলে কাজের টোটাল প্রাক্কলন ব্যয়ের 15% নগদে তাদেরকে দিতে হবে। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজার সহ স্বাস্থ্য বিভাগের নির্মাণ সংক্রান্ত সব কাজ নিয়ন্ত্রিত হয় নির্মাণ শাখা থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে নতুন করে আর কোনো কোভিড হাসপাতাল চালু হবে না, রোগী না থাকায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর বর্তমান হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবাও বন্ধ হয়ে যেতে পারে। যদিও চিকিৎসা নিতে আসা মানুষের দাবি, এখনও শয্যা সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আর তড়িঘড়ি করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্ট মার্জিয়া মোমুর। দেশের নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার 20 ভাগের নিচে নামেনি এখনও। এমন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সরকারি বেসরকারি 28টি কোভিড হাসপাতালে অর্ধেক আইসিইউ এবং 2/3 শয্যা খালি। আর তাই নতুন করে কোনো কোভিড হাসপাতাল চালু না করার সিদ্ধান্ত নিচ্ছে অধিদপ্তর। এমনকি রাজধানীর ডিএনসিসি মার্কেট ভবনে প্রস্তাবিত 1500 শয্যার কোভিড হাসপাতালটিও চালু হচ্ছে না। সিদ্ধান্ত হচ্ছে, যদি আমাদের সেরকম কেস না থাকে তাহলে হয়তো আর হাসপাতালের সংখ্যা বাড়ানো হবে না। এটা আগামী সপ্তাহে আমরা আরো দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষের বক্তব্যের সাথে মেলে না এই খতিয়ান। অনেক করোনা রোগী আশেপাশে ঘুরতে আসে, তারা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এবং সিট পাচ্ছে না।
কিন্তু বিভিন্ন মাধ্যমে জানানো হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ বেড খালি আছে, সিট খালি আছে। আসলে এটা একদম ভিত্তিহীন। হসপিটাল নতুন করে করা সম্ভব না। যদি না করা হয় তাহলে আমাদের কি করে চিকিৎসা করতে পারবো, আমরা কিভাবে সুস্থ হব? হাসপাতাল না করলে তো যাওয়ার কোনো পথ নাই। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিড হাসপাতাল নিয়ে অধিদপ্তরের সিদ্ধান্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন। যে কৃত্রিম সংকটের বিষয়টা সেটা হলো এরকম যে রোগী আছে কিন্তু তারা চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছে না। কোভিড হাসপাতালগুলোতে ব্যবস্থাপনাগত যে সমস্যা সেগুলোর কারণে অনেকে কোভিড হওয়া সত্ত্বেও, বিশেষত যাদের সামান্য উপসর্গ বা মাঝারি উপসর্গ, তারাও হাসপাতালমুখী হচ্ছেন না। এটা কিন্তু একদিক থেকে ভালো নয়। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন 2 লাখ ছুঁই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোভিড রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দ্বিতীয় দফার রিমান্ডের প্রথম দিন আজ। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সবশেষ তথ্য জানতে সরাসরি তার কাছে যাব। মামুন। কবির, হাজার হাজার রোগীর করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ডাক্তার সাবরিনা দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ডে রয়েছেন এবং দ্বিতীয় দফার 2 দিনের রিমান্ডের প্রথম দিন চলছে আজকে। এর আগে গতকাল তাকে দুপুরে মহানগর হাকিম আদালতে তোলা হয় এবং আসামি পক্ষের জামিন আবেদন নাকচ করে তাকে পুনরায় 2 দিনের রিমান্ড নেন আদালত। এর আগে 14 জুলাই তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল এবং সেই সময় 3 দিনের রিমান্ড চলাকালীন অবস্থায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন এবং এই যে করোনা টেস্ট জালিয়াতি অর্থাৎ ভুয়া রিপোর্ট দেওয়া, এই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিলেন গোয়েন্দা পুলিশরা। এমন তথ্য আমাদেরকে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশ সদস্যরা। আর গত 23 জুন গুলশানের জেকেজি কার্যালয় অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম জবেদা খাতুন হেলথ কেয়ারের যে গুলশান কার্যালয় রয়েছে, সেই গুলশান কার্যালয় থেকে তার স্বামী আরিফ চৌধুরী সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ এবং আরিফ চৌধুরী এবং ডাক্তার সাবরিনা আরিফকে মুখোমুখি সামনাসামনি করা হয়েছিল রিমান্ড চলাকালীন অবস্থায় এবং সেই সময় তারা একজন অপরজনকে দোষারোপ করেছিলেন বলে আমাদেরকে জানানো হয়েছিল। তো দ্বিতীয় দফার প্রথম দিনের রিমান্ড চলছে। আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করছি যে আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা আরও কি জানা গেল সেই বিষয়টি আমরা জানার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো যদি নতুন কোনো তথ্য পাই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু যে প্রতারণার অভিযোগ তা নয়, জেকেজি প্রকল্পে নিয়ম না মেনে চেয়ারম্যান পদে থাকার বিষয়েও আসলে একটি বিতর্ক রয়েছে এবং এটি নিয়েও কিন্তু আসলে আলোচনা সমালোচনা রয়েছে এবং এটি নিয়েও ডাক্তার সাবরিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো আসলে এই যে সমস্ত অভিযোগই আসলে খতিয়ে দেখছেন গোয়েন্দা পুলিশরা এবং তারা গতকাল যে রিমান্ড আবেদন করেছিলেন 5 দিনের, সেই রিমান্ড আদালত 2 দিন মঞ্জুর করেছেন এবং আমরা যদি নতুন কোনো তথ্য জানতে পাই নিশ্চয়ই কবির আপনাকে জানাবো। কবির। কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে ডাক্তার সাবরিনার রিমান্ড চলছে সে বিষয়ে তিনি তথ্য জানাচ্ছিলেন। সময় সংবাদে আরও থাকছে। বন্যায় মাটি সরে যাওয়ায় বগুড়ায় অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ। ছাড়িয়াকান্দির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। বাজারে সংকট দেখা দিয়েছে সাধারণ জ্বর, সর্দি, কাশির নিত্য প্রয়োজনীয় ওষুধের। এসব রোগে আক্রান্তদের ভোগান্তি তাই বাড়ছে প্রতিদিন। ফার্মেসিগুলো বলছে সরবরাহ না থাকায় বিক্রি করতে পারছেন না তারা। ঔষধ শিল্প সমিতি বলছে কোভিডের প্রাথমিক চিকিৎসায় এসব ওষুধের ব্যবহার বেড়ে গেলেও সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে চিকিৎসকরা বলছেন নিত্য প্রয়োজনীয় সাধারণ ওষুধের সংকট যুক্তিহীন, অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। রিপোর্ট নাজমুস সালেহের। হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যথার মতো সাধারণ নিত্য প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে বাজারে। এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত নাপা, ফেক্সো, এইস, কেভি কিংবা রেক্সের মতো ঔষধের সংকট দেখা দিয়েছে। দোকানের পর দোকান ঘুরে কাঙ্ক্ষিত ওষুধ না পেয়ে দুর্ভোগে সাধারণ মানুষ। 4-5টা দোকানেই নাপা, প্যারাসিটামল এবং ফেক্সোফেনাডিন এই গ্রুপের ওষুধ খুঁজছি, সবাই বলতেছে নাই নাই নাই। 5-6টা দোকান খুঁজছি, একটা পাইছিলাম, এক পাতা, একবার নিয়ে গেছি, পরে আর পাইলাম না। ফার্মেসি মালিকরা বলছেন করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থাকায় বেড়েছে সংকট। নাপা এক্সটেন্ড সাপ্লাই নাই, নাপা সাপ্লাই নাই, ফেকজো গত 2 মাস ধরে আমরা কাস্টমারদেরকে দিতে পারতেছি না। কাস্টমার চাহিদা বেশি,
যার কারণে কোম্পানি দিতে পারতেছে না। পুরো প্যারাসিটামল গ্রুপ নাপা এক্সটেন্ড এসব দিচ্ছে না কোম্পানি। ঔষধ শিল্প সমিতির দাবি স্বাভাবিক আছে সরবরাহ, বরং মানুষ আতঙ্কিত হয়ে নিত্যপণ্যের মতো এসব ওষুধও মজুত করছেন, ফলে বেড়েছে সংকট। ওষুধের কোনো অভাব নেই, আমরা সাপ্লাই দিতে পারছি। 10 বাক্স একটা দোকানের চাহিদা ছিল, 10 বাক্স দিচ্ছে হয়তো 7 দিন যেত, অত দেখা গেল যে 10 বাক্স 2 জন লোক এসে কিনে নিয়ে গেল। আর কোভিড চিকিৎসকরা বলছেন অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সবগুলো ওষুধ কোম্পানি এটা তৈরি করে, আমার মনে হয় না এটার কোনো যৌক্তিকতা আছে। আমার মনে হয় এর পিছনে বাজার নিয়ন্ত্রণে কোনো সমস্যা আছে কিনা, ওষুধ কোম্পানিগুলোর প্রয়োজন উদ্যোগের কোনো অভাব আছে কিনা সেই বিষয়টি দেখা দরকার। ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও কার্যকর ভূমিকা পালনের তাগিদ সাধারণ মানুষের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের করোনাকালীন স্বাস্থ্যসেবা নিয়ে নগরবাসীর নানা অভিযোগ। করোনায় আক্রান্তদের তালিকা করে চিকিৎসা সহায়তা, নিয়মিত খোঁজ খবর নেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। কাউন্সিলরদের দ্বারস্থ হলেও মিলছে না কোনো সহযোগিতা। এ অবস্থায় কাউন্সিলররা প্রশ্ন তুলেছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দক্ষতা নিয়ে। তবে প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন অচিরেই দূর হবে সব সমস্যা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী কলেজের শিক্ষার্থী বিদ্যুৎ হোসেন করোনায় আক্রান্ত হয়ে প্রায় 2 সপ্তাহ ধরে ঘরবন্দি। বিভিন্ন দপ্তর থেকে খাদ্য সহায়তা পেলেও তিনি পাননি কোনো চিকিৎসা সেবা। অথচ তালিকা করে করোনাকালীন সহায়তা, করণীয় ও চিকিৎসা সেবা প্রদানের কথা ছিল নগর স্বাস্থ্যকর্মীদের। আমরা কিভাবে চলবো, আমাদের খাবারের ধরন কিরকম হবে, আমরা কি ওষুধ খাবো, সে বিষয়ে কোনো সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ তার কোনো পরামর্শ দেয়নি। পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে দফায় দফায় ফোন দিয়ে তথ্য নেওয়া হয়েছে, আমাদের নাম, ঠিকানা, অন্যান্য তথ্য। গেল 1 মাসে নগরে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে হাজারের ঘরে। ওয়ার্ড কাউন্সিলরদের কাছে বাড়ছে করোনা টেস্টের চাহিদা ও চিকিৎসা সহায়তার আবেদন। জনপ্রতিনিধিরা বলছেন কর্পোরেশনের দুর্বল স্বাস্থ্য বিভাগের দুর্বলতার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা আমি কাউন্সিলর হিসেবে অবগত করেছি। দ্রুততার সাথে তাদেরকে যেন সার্টিফিকেট প্রদান করা হয়, যারা নেগেটিভ তাদেরকেও যেন সার্টিফিকেট প্রদান করা হয়। মোকাবেলা করার যে আমাদেরকে একটা প্রিপারেশন, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের 100% এভাবে নাই। কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমানারার সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও মেডিকেল অফিসারের দাবি সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। আমাদেরকে একটু সময় দিতে হবে, বুঝতে হবে, কারণ আমরা সবাইকে চেষ্টা করছি যে আসলে কে পজিটিভ আছে, কাকে কিভাবে সহায়তা করা যায়। সিভিল সার্জন ও রাজশাহী মেডিকেল কলেজের তথ্য মতে গেল 5 জুন পর্যন্ত নগরে আক্রান্তের সংখ্যা 1031 জন, মারা গেছেন 6 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সরকারি তথ্য অনুযায়ী শুধু রাজধানীতে কাজ করেন 13 লাখ গৃহকর্মী, যাদের বেশিরভাগই অস্থায়ী। করোনায় তারাই কাজ হারিয়েছেন, অনেকে বেতনও পাননি। টিকতে না পেরে নগর ছেড়েছেন অনেকে। অন্যদিকে গৃহকর্মী ছাড়া ভোগান্তিতে নাগরিকরাও। রিপোর্ট সাতিলা শারমিনের, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রিয়া। ভোরের আলো ফুটতেই রাজধানীর কলাবাগানের গলিতে দেখা মেলে সোমেদার। ব্যস্ততা কর্মক্ষেত্রে পৌঁছানোর। গত 24 বছর ধরে এই উপার্জনে চলছে গ্রামের সংসার। পোলাক বড় করছি, মাইয়াক বড় করছি, 4 মাসের মধ্যে একটা টাকাও আর দেয়নি। সব হিসেব নিকেশ উল্টোপাল্টা করে দেয়া করোনায় বিনা নোটিশে বন্ধ হয়েছে সব কাজ। যেখানে 5টি বাসায় কাজ ছিল, সেখানে 1 বা 2টি করে শুরু হলেও ধোঁয়াশা বেতন নিয়ে। বর্তমান একটা কাজ করতেছি, অনেক চলা বিপদ হয়ে গেছে। 2000 টাকা ইনকাম তো বেতন পাইনি, 10 টাকা গাইলে বোঝা যাবো কি বেতন পাইমো কি না, এই কষ্টে আসি। ধন্যবাদ। মেগা সিটিগুলোতে বেশিরভাগ গৃহকর্মী কাজ করেন ছুটাবুয়া হিসেবে। করোনার লকডাউনের সময় খরগ নেমেছে এই প্রান্তিক নারীদের উপার্জনে। নগরে টিকে থাকার শেষ সম্বলটুকু শেষ হয়েছে গত 4 মাসে। বাঁচার একমাত্র উপায় সরকারি সাহায্য অনেকের কাছে পৌঁছেনি। এদিকে গৃহকর্মীদের কাজের উপর যারা নির্ভরশীল, তারাও আছেন ভোগান্তিতে। যারা ঘরে বসে অফিস করছেন, তারা সংক্রমণের ভয়ে রাখতে পারছেন না সাহায্যকারী। মার্চের মাঝামাঝি তখন থেকে আমরা তাদেরকে না করে দিয়েছি। চলার মানুষ, আমাদেরও সীমিত ইনকাম, কাজ না করিয়ে কতদিন টাকা দিয়ে রাখতে পারবো, এটাও একটা বিষয়। বিশেষজ্ঞদের মতে প্রান্তিক পর্যায়ে নারীদের টিকে থাকার লড়াইয়ে করোনার এই প্রভাব হবে সুদূর প্রসারী। যে নারী এখন
পরিশ্রমী মাথা উঁচু করে উপার্জনক্ষম হবার চেষ্টা করছিলেন, ভাই স্বামী বা বাপের বাড়ির উপর নির্ভর করার যে পূর্ব অবস্থা, সেখানে তিনি ফিরে যেতে বাধ্য হচ্ছেন, অনেক ক্ষেত্রে ফিরে যাচ্ছেন। সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সর্বোচ্চ চেষ্টা করা হবে গৃহকর্মীদের সাহায্যের। সবগুলাকে আমলে নেওয়া আছে, হয়তোবা সব করতে গিয়ে আমরা সবার মন সন্তুষ্ট করতে নাও পারতে পারি, এটা সারা পৃথিবী কেউ পারে নাই। উপার্জনক্ষম নারীদের পাশে দাঁড়াক রাষ্ট্রসহ সমাজের সামর্থ্যবানেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, লিবিয়া থেকে নৌপথে ইতালিতে প্রবেশ করা বাংলাদেশিদের দেহ করোনা শনাক্ত, আবারও গণমাধ্যমে ব্যাপক সমালোচনা, কাজ হারাচ্ছেন প্রবাসীরা। বগুড়ায় অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে সারিয়াকান্দির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান, আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। মাজেদ। খবির, আপনি জানেন যে বগুড়া সারিয়াকান্দি সড়কের গাবতলী এবং সারিয়াকান্দি মাঝামাঝি যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় শাহবাজ বেলি ব্রিজটি কিন্তু আজ সকালে ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানকার যে লোক পারাপারের যে অসুবিধা, সেই অসুবিধা এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সারিয়াকান্দি বন্যা কবলিত এলাকা এবং সারিয়াকান্দি এবং বগুড়ার যে চলাচলে যে একমাত্র যে পথটি, সে পথটি কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং আশপাশের যে লোকগুলো, সেই লোকগুলো কিন্তু এখানে যে নৌকা আছে, নৌকা পথে পার হচ্ছে এবং অনেক ঘুরে কিন্তু তারা আবার পার হয়ে যাচ্ছে। আর এখানে যে বিষয়টি, যেভাবে এই ব্রিজটি ভেঙে গেল, সেটি হলো এখানে পুলিশ যেটা আমাদেরকে বলছে, প্রায় 750 বস্তা সিমেন্ট, প্রত্যেকটি বস্তা 50 কেজি ওজনের যে সিমেন্ট, অর্থাৎ 37 টন ওজনের যে ট্রাকটি, 10 চাকার যে ট্রাকটি, সেই ট্রাকটি যাওয়ার পথে কিন্তু ব্রিজটি ভেঙে যায়। এখানে মানুষের প্রশ্ন উঠেছে যে 37 টন ওজনের একটি ট্রাক ঢাকা থেকে এতগুলো প্রতিবন্ধকতা, এতগুলো মাপ যন্ত্র থাকার কারণে যমুনা সেতু পার হওয়ার পরে এতগুলো ওজন নিয়ে কীভাবে এই ছোট্ট একটি ব্রিজের উপর দিয়ে এখানে পারাপার হলো, এই প্রশ্নটা রাখছে কিন্তু মানুষ। এই অতিরিক্ত বোঝার কারণে কিন্তু আজকে যে ব্রিজটি ভেঙে গেল, সেই ব্রিজের কারণে এখানে মানুষের যে কতদিন দুঃখ দুর্দশা নিয়ে থাকতে হবে, এটা মানুষের এখানকার কিন্তু এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খবির, এছাড়া যে বিষয়টি এখানে যে বন্যা কবলিত এলাকা, আজকে যদি আমি এর সঙ্গে একটু বন্যার কথা বলতে চাই, সেটি হলো এখানে বন্যা পরিস্থিতি একটু পানি কমলেও কিন্তু এখানে বন্যা পরিস্থিতি কিন্তু এখনো উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। এখানে মানুষজন গাদাগাদি করে এখানে থাকছে। এখানে পানি বৃদ্ধি হওয়ার কারণে মানুষজন কিন্তু নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে এবং এখন পর্যন্ত যে সরকারি সাহায্য, সেই সরকারি সাহায্যটা কিন্তু এখানে কিন্তু আসেনি। তো এখানে যে বিষয়টি বলা যায় যে আজকে এই যে ব্রিজটা ভাঙার কারণে মানুষের আরো দুর্ভোগ, বিশেষ করে ত্রাণবাহী গাড়িগুলো কিন্তু এখানে যাওয়ারও কিন্তু বিরাট একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার এই ব্রিজ ভাঙা শাহবাজ থেকে সর্বশেষ খবর। রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাইয়ের জানাজা রোববার নিজ জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। জানাজা অংশ নিতে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিবের পদে থাকা আব্দুল হাই। বঙ্গভবন জানিয়েছে, মহামারীতে রাষ্ট্রপতির সফর নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গেল বছরের অক্টোবরে নিজ এলাকা মিঠামইনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেবার উন্নয়ন কর্মকাণ্ড তদারকির পাশাপাশি হাওর অঞ্চল চষে বেড়ান। 9 মাস পর রোববার আবার যাবেন জন্মস্থানে। তবে এবার স্নেহের ছোট ভাইয়ের মরদেহের ভার তার কাঁধে। ডেপুটি স্পিকার ও স্পিকার থাকা অবস্থায় প্রথমবারের মতো ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে নিজের একান্ত সচিব পদে নিয়োগ দেন আব্দুল হামিদ। 1953 সালে জন্ম নেয়া নিভৃতচারী আব্দুল হাই প্রথম জীবনে শিক্ষকতা করলেও পরবর্তীতে সংসদ সচিবালয়ে জনসংযোগ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দক্ষতার সাথে। 16 জুলাই রাতে করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে মারা যান মিঠামইনের এই কৃতি সন্তান। ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে রাষ্ট্রপতি রোববার দুপুরে আকাশপথে কিশোরগঞ্জে যাবেন বলে জানিয়েছে বঙ্গভবন। হেলিকপ্টারে করে 12টার দিক থেকে এখান থেকে রওনা করবে, একটা মিঠামইনে পৌঁছবে। মিঠামইনে পৌঁছে পর ওইখানে 2:30টার দিকে
জানাজা হবে, মুক্তিযোদ্ধা হিসেবে গার্ডও বানানো হবে, তারপরে মুক্তিযোদ্ধা এবং সবার শ্রদ্ধা নিবেদন হবে। মিঠামইনের কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হবেন আব্দুল হাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেকের সাথে আমাকে রিলেশন আপনার সাথে রিলেশন না হওয়ার কোনো কিছুই কারণ নেই। চট্টগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের ভবন নির্মাণে পুকুর চুরি নিয়ে জানতে চাইলে সময় সংবাদকে সমঝোতার প্রস্তাব নির্বাহী প্রকৌশলীর, কমিশন দিলেই মিলে কাজ। হাসপাতাল না করলে তো যাওয়ার কোনো পথ নাই। আমাদের কি করে চিকিৎসা করতে পারবো, আমরা কিভাবে সুস্থ হব? আর চালু হবে না নতুন কোনো কোভিড হাসপাতাল, বন্ধ হতে পারে বিশেষায়িত সেবাও, রোগী না থাকার অজুহাত। বাজারে সাধারণ ঠান্ডা জ্বরের ওষুধ সংকট, সরবরাহ ঘাটতির অভিযোগ ফার্মেসি মালিকদের, সংকট নেই দাবি ঔষধ শিল্প সমিতির। করোনায় কর্মহীন বেশিরভাগ অস্থায়ী গৃহকর্মী, নেই সরকারি সহায়তাও, টিকতে না পেরে শহর ছাড়ছেন অনেকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1644 নম্বরে। সঙ্গে থাকুন সময়।